বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো বং এভরিথিংয়ের আজকের প্রতিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কামিনী। কণ্ঠে অর্পিতা। স্টেশনে ট্রেন থামিতেই হ্যাট কোট পরা সুরনাথ বাবু নামিয়া পড়িলেন। স্টেশনটা ছোট, তাহার সংলগ্ন জনপদটিও বিস্তীর্ণ নয়। ট্রেন 2 মিনিট থামিয়া চলিয়া গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিককার গ্রামাঞ্চলে কয়েকটি নূতন পোস্ট অফিস খুলিয়াছে। সুরনাথবাবু সেগুলি পরিদর্শন করিতে আসিয়াছেন। ইতিপূর্বে তিনি এদিকে কখনো আসেন নাই। ছোট সুটকেসটি হাতে লইয়া তিনি স্টেশন হইতে বাহির হইলেন। সঙ্গে অন্য কোনো লটবহর নাই। সুটকেসের মধ্যে আছে এক সেট জামা, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজিবার বুরুশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছে। ডাক এবং তার দুইই আছে, কিন্তু সবই শহরের অনুপাতে। একজন পোস্টমাস্টার, একটি কেরানি, 2 জন পিয়ন। পোস্ট অফিসের পশ্চাৎভাগে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে আসিয়া নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করিয়া তাহাকে ভিতরে লইয়া গেল। দ্বিপ্রহরে আহারাদির ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাসাতেই হইল। মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম করিলেন। তারপর আবার ধরা চূড়া পড়িয়া যাত্রার জন্য প্রস্তুত হইলেন। ইতিপূর্বে তিনি খবর লইয়াছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাইবেন। তাহার মধ্যে সবচেয়ে যেটি নিকটবর্তী সেটি 12 মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার লইয়াছেন। আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছাইবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করিয়া সন্ধ্যার পূর্বে ফিরিয়া আসিবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করিবেন। সাইকেলের পশ্চাৎভাগে ছোট সুটকেসটি বাঁধিয়া সুরনাথ তাহাতে আরোহণের উদ্যোগ করিলে পোস্টমাস্টার বলিলেন, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তা দুভাগ হয়ে গেছে। ডানহাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুরপথ হবে বটে, কিন্তু আপনি ওই রাস্তায় যাবেন। সুরনাথ জিজ্ঞাসা করিলেন, কেন, বাঁহাতি রাস্তায় কি দোষ আছে? পোস্টমাস্টার বলিলেন, ও রাস্তা ভালো নয়। সাইকেলে আরোহণ করিয়া সুরনাথ বাহির হইয়া পড়িলেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হইলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটি বর্ণসংকর, অবিমিশ্রিত পলিমাটি নয়, আবার নির্জন মরুকান্তারও নয়। স্থানে স্থানে ঘন বন আছে, শিলাভূমি আছে, কোথাও নরম মাটির বক্ষ বিদীর্ণ করিয়া রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলিয়াছে। এই বিচিত্র ভূমির ওপর নির্জন পথটি আঁকা বাঁকা হইয়া চলিয়াছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথবাবু প্রফুল্ল মনে মন্থর গতিতে চলিয়াছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যাইতে কতই বা সময় লাগিবে। সুরনাথের বয়স 40 বছর। মধ্যমাকৃতি দৃঢ় শরীর, মুখশ্রী মোটের উপর সুদর্শন। তিনি বিপত্নিক। বছর 3 আগে স্ত্রী বিয়োগ হইয়াছে। আবার বিবাহের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু বিপত্নিকের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করিয়াছেন তাহা বিসর্জন দিতেও তাহার মন চায় না। তিনি যখন 6 মাইল দূরস্থ পথের দ্বিভুজে পৌঁছাইলেন, তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলিয়া পড়িয়াছে। সম্মুখে 2টি পথ ক্রমশ পৃথক হইতে হইতে ধনুকের মতো বাঁকিয়া গিয়াছে। মাঝখানে উঁচু জমি, তাহার উপর তাল, খেজুর গাছ মাথা তুলিয়া আছে। হঠাৎ কোথা হইতে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ আসিয়া সূর্যকে ঢাকিয়া দিল। চারিদিকে অস্পষ্ট ছায়া। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল হইতে নামিলেন।
আশেপাশে নিকটে দূরে জনমানব নাই। আকাশ নির্মল, কেবল সূর্যের মুখের ওপর এক টুকরো মেঘ লাগিয়ে আছে, যেন সূর্য মুখোশ পরিয়াছে। সুরনাথ একটু চিন্তা করিলেন, এখনো ৬-৭ মাইল পথ বাকি। আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত চাইবে। অন্ধকার হইবার পূর্বে যদি গন্তব্যস্থানে পৌঁছাইতে না পারেন, দিগ্ভ্রান্ত হইবার সম্ভাবনা আছে। পোস্টমাস্টার বলিয়াছেন বাঁহাতি রাস্তা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্য ছোট, সুতরাং বাঁহাতি রাস্তা দিয়ে যাওয়াই ভালো। সুরনাথ সাইকেলে বাঁহাতি রাস্তা ধরিলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেন নাই, পথ অসমতল, কিন্তু সাবধানে চলিলে আছাড় খাইবার ভয় নাই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালাইলেন। সূর্যের মুখ হইতে মেঘ কিন্তু নড়িল না। মনে হইল মুখোশাটিয়ায় সূর্য আজকে অস্ত যাইবে। মিনিট ২০ সাইকেল চালাইবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখিয়া আশান্বিত হইয়া উঠিলেন। অস্পষ্ট আলোতে মনে হইল যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাইতেছে। দু একটা আবছায়া মূর্তিও যেন ইতস্তত সঞ্চরণ করিয়া বেড়াইতেছে। আরও কিছু দূর অগ্রসর হইবার পর পাশের দিকে চোখ ফিরাইয়া সুরনাথ ব্রেক কষিলেন। একটি ছোট মাটির কুটির যেন মন্ত্রবলে রাস্তার পাশে আসিয়া দাঁড়াইয়াছে। আশেপাশে অন্য কোনো কুটিরের দেখা নাই। এই কুটিরটি যেন গ্রামের প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়াইয়া আছে। সুরনাথবাবু রাস্তার ধারে যেখানে সাইকেল হইতে নামিলেন, সেখান হইতে ৩ গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠ্যাস দিয়া একটি যুবতী বসিয়া আছে। সুরনাথের চোখের সহিত তাহার চোখ চুম্বকের মতো আবদ্ধ হইয়া আছে। চাষার মেয়ে, গায়ের রং মাজা, পিতলের মতো পিতাব দেহ, যৌবনের প্রাচুর্য যেন ফাটিয়া পড়িয়াছে। পরিধানে কেবল একটি কস্তা পাড় শাড়ি, অলঙ্কার নাই। সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চাহিয়া আছেন। যুবতী হঠাৎ প্রশ্ন করিয়া বসিল, হ্যাঁ গো, তুমি কোথায় যাবে? তার দাঁতগুলি কুন্ত শুভ্র, গলার স্বর গভীর ও ভরাট, কিন্তু বলিবার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধকধক করিয়া উঠিল। দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করিলেন। কিন্তু তিনি লঘুচেতা লোক নন। সবলে আত্মসংযম করিয়া বলিলেন, রতনপুর যাব গো। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলাইয়া বসিয়া মুক্তকণ্ঠে হাসিয়া উঠিল। শেষে হাসি থামাইয়া সে বলিল, রতনপুর যে অনেক দূর গো, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছতে পারবা না। সুরনাথ রাস্তার দিকে চাহিলেন। দূর হইতে যে গ্রামের আভাস পাইয়াছিলেন, সন্ধ্যার ছাওয়ায় তাহা মিলাইয়া গিয়াছে। তিনি উদ্বেগ স্বরে বলিলেন, তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে? যুবতী আবার হাসিয়া উঠিল, বলিল, এখানেই থাকো না। সুরনাথ চকিত চক্ষে যুবতীর দিকে চাহিলেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরও কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করিয়া উঠিল। তিনি শরীর শক্ত করিয়া নিজেকে সংবরণ করিলেন এবং স্খলিত স্বরে বলিলেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করিয়া বলিল, তারা তো সব মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে, পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচের অনুভব করিলেন। বলিলেন, তা যদি অসুবিধা না হয় এখানেই থাকব। যুবতী দর্শন ছটা বিকীর্ণ করিয়া হাসিল। প্রায়ান্ধকারে তাহার হাসিটা তরিদ্ধিপালির মতো ঝলকিয়া উঠিল। সে বলিল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করিল। একটি মাদুর আনিয়া দাওয়ার একপাশে পাতিয়া দিল। এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রাখিয়া বলিল, হাত মুখ ধো বাবু, চা খাবে তো? আমি এখনই তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলিয়া গেল। সুরনাথ হাত মুখ ধুইয়া মাদুরে বসিলেন।
ঘরে প্রদীপ জ্বলিয়া উঠিল, আলোর পীতবর্ণ ধারা দাওয়ার উপর আসিয়া পড়িল। বাইরে নিরন্ধ্র অন্ধকার চরাচর গ্রাস করিয়া লইয়াছে। সুরনাথ বসিয়া চিন্তা করিতে লাগিলেন। তাহার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। ব্যাধ সরাহত মৃগ, বহ্নিমুখ বিবিক্ষু পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিবৃত করিয়াছে। যুবতী চা আনিয়া কহিল, এই নাও চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হইল। তরিতে যুবতী রান্না চড়াইতে চলে গেল। সুরনাথ ক্ষীণস্বরে আপত্তি তুলিলেন, বলিলেন, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকব। যুবতী বলিল, ও মা, মুড়ি মুড়কি খেয়ে কি শীতের রাত কাটে? রাত উপসী হাতি টলে। তোমার এত লজ্জায় কাজ নেই, 1 ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যাবে। এই বলিয়া যুবতী চলিয়া গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাহাই ছোট ছোট চুমুক দিয়া পান করিতে করিতে তাহার শরীরে বেশ চাঙ্গা হইয়া উঠিল। সুরনাথ লক্ষ্য করিয়াছিলেন কুটিরের মধ্যে 2টি ঘর, একটি রান্নাঘর, অপরটি বোধ হয় শয়নকক্ষ। তিনি অনুমান করিলেন দাওয়ার মাদুরের উপরই তাহার শয়নের ব্যবস্থা হইবে। মনে মনে ভাবিলেন, সেই ভালো হইবে। কোনো মতে রাত কাটাইয়া ভোর হইতে না হইতেই তিনি চলিয়া যাইবেন। ঘণ্টাখানেক পরে যুবতী দ্বারের কাছে আসিয়া বলিল, ভাত বেড়েছি গো, খাবে এসো। সুরনাথ উঠিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলেন। বাহিরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ আতপ্ত। পীরের সামনে ভাতের থালা, প্রদীপটি কাছে রাখা হইয়াছে। আয়োজন সামান্যই, ভাত, ডাল, একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ আহারে বসিলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালির কথা বলিতে বলিতে ঘরের এদিক ওদিক ঘুরিয়া বেড়াইতে লাগিল। সুরনাথ লক্ষ্য করিলেন, রান্না করিতে করিতে কখন যেন যুবতী পায়ে আলতা পড়িয়াছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলিতেছেন, অথচ তিনি হু হাঁ ছাড়া কিছুই বলিতেছেন না। বিপদের সময় যে ডাকিয়া ঘরে আশ্রয় দিয়াছে, খাইতে দিয়াছে, তাহার সহিত অন্তত একটু মিষ্টালাপ করিবার প্রয়োজন আছে বই কি। তিনি শামুকের খোলার ভিতর হইতে গলা বাড়াইয়া বলিলেন, তোমার নাম কি? যুবতী এক ঝলক হাসিল, বলিল, কামিনী। কামিনী নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাক করিয়া লাগিল। তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করিলেন। আহারান্তে সুরনাথ হাত মুখ ধুইলে কামিনী বলিল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধড়াস করিয়া উঠিল। তিনি তোতলা হইয়া গিয়া বলিলেন, আমি মানে আমি আমি বাইরের মাদুরেই শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়া বলিল, ও মা গো, বাইরে শুবে কি? শীতে কালিয়ে যাবে যে, যাও যাও বিছানায় গিয়ে শো। সুরনাথ কথা কাটাকাটি করিলেন না। কামিনী রাত্রে কোথায় শুইবে প্রশ্নও করিলেন না। দণ্ডাজ্ঞাবাহী আসামির মতো শয়নকক্ষে প্রবেশ করিলেন। ঘরে দীপ জ্বলিতেছে। মেঝের ওপর খড় পাতিয়া তাহার ওপর তোষক বিছাইয়া শয্যা। সুরনাথ সুটকেশ আনিয়া বস্ত্রাদি পরিবর্তন করিলেন। তারপর প্রদীপ জ্বালিয়া রাখিয়াই শয়ন করিলেন। চোখ বুজিয়া তিনি পাশের ঘরের খুটখাট ঠুনঠান বাসনকোসনের শব্দ শুনিতে লাগিলেন। তাহার ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হইয়াছে। তাহার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বাহির হইয়া আসিল। চোখ বুজিয়া অনেকক্ষণ শুইয়া থাকিবার পর তিনি আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিলেন। হঠাৎ চটকা ভাঙিয়া গেল। তিনি চোখ খুলিয়া দেখিলেন, কামিনী নিঃশব্দে কখন তাহার বিছানার পাশে আসিয়া বসিয়াছেন। তাহার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। 3 দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরিয়া আসিলেন না,
তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হইয়া উঠিলেন। কেবল সুরনাথ বাবুর জন্যে নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও খোয়া গিয়েছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ খবর শুরু করল। সুরনাথের যে 3টি পোস্ট অফিসে যাইবার কথা ছিল, কোনোটাতেই তিনি যান নাই। পুলিশ তখন রীতিমতো তদন্ত শুরু করল। 7 দিন পরে সুরনাথকে পাওয়া গেল। বাঁহাতি রাস্তার একটিও কুটির নাই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তাহার মৃতদেহ পড়িয়া আছে। সাইকেলটা অনতি দূরে মাটিতে লুটাইতেছে। তাহার পশ্চাতে সুরনাথের সুটকেস রহিয়াছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, বুরুশ সমস্তই মজুদ, কিছুই খোয়া যায় নাই। সুরনাথের দেহে কোনো আঘাত চিহ্ন নাই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক অস্থিচর্ম সার হইয়া গিয়াছে, যেন রক্তচোষা বাঁধুর দেহটা শুষিয়া লইয়াছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যুর বিবরণ শুনিলেন, তখন তিনি আক্ষেপ করিয়া মাথা নাড়িয়া বলিলেন, আহা, ডাইনির হাতে পড়েছিলেন। কামিনী ডাইনি এখনো তল্লাটে আছে তাহলে। মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে বারবার করে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাঁহাতি রাস্তা ভালো নয়, কিন্তু উনি তা শুনলেন না। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ করব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কামিনী গল্পটি শুভম প্রকাশনী কর্তৃক সংরক্ষিত। আমরা দেখেছি গল্পে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র থাকে গল্পকে রোমাঞ্চকর করার জন্য। এগুলি কোনো কুসংস্কার বা ভীতি প্রদর্শন করার জন্য নয়। আমরা আশা করব বং এভরিথিংয়ের শ্রোতা বন্ধুরা সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্পগুলো গ্রহণ করবেন,